তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। 30শে নভেম্বর যে ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা 30শে নভেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার 85টি করে প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ ফুল মক টেস্ট। সকাল 8টায় হবে আমাদের 25টি জিকের ক্লাস, দুপুর 12টায় হবে রিজনিংয়ের ক্লাস, বিকেল 4টায় হবে ম্যাথের ক্লাস এবং সন্ধ্যা 8টায় হবে ইংলিশের ক্লাস। তাই এই ক্লাসগুলো দেখতে অবশ্যই কেউ ভুলবে না, কারণ এখান থেকে তোমরা কোশ্চেন কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে। আর তোমাদের জন্য আমাদের আছে পেড মক টেস্ট, যেটার মূল্য মাত্র 99 টাকা। 20টি প্লাস তোমরা ফুল মক টেস্ট পাবে, 20 প্লাস ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। অ্যাপের মাধ্যমে তোমাদের মক টেস্ট হবে, পুরো রিয়েল এক্সাম ফিল তোমরা পাবে। আনলিমিটেড টাইম তোমরা অ্যাটেম্প করতে পারবে মক টেস্টগুলো। অবশ্যই পারচেস করে নেবে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে বা ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, জ্ঞান মুকুট প্লে স্টোর অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা এই মক টেস্টটা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও। একটি সংখ্যার 25% যদি 75 হয় তবে সংখ্যাটি কত হবে? অপশনগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই উত্তরগুলো করবে, কারণ পরীক্ষা দোরগোড়ায় এসে গেছে। তাই তোমাদের প্রস্তুতি আশা রাখছি 90% তোমরা কমপ্লিট করেছো। এই ক্লাসগুলোতে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরও যাচাই করে নেবে এবং কমন প্রশ্ন তোমরা পাবে। সেই জন্য এই ক্লাসগুলো তোমরা দেখবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। একটি সংখ্যার 25% যদি 75 হয় তবে সংখ্যাটি কত হবে? এক লাইনে অ্যান্সার করবো। ক্লাসগুলো দেখো শুধু কত সহজে কম সময়ের মধ্যে আমরা কোশ্চেনগুলোকে নামাই। বলেছি একটি সংখ্যার 25% যদি 75 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যাটি কত বলেছে, তাহলে সেই সংখ্যাটির 25% 75 হয়, তাহলে আমি বলতে পারি 75 ইন্টু 100/25। এটাকে কাটাকুটি করো, 25 3 75, সংখ্যাটা হয়ে যাবে 300। সঠিক উত্তর অপশন সি। অনেকেই বলবে বুঝতে পারলাম না, কি করে দিলেন? একটু ডিটেলস বলি। ডিটেলস হচ্ছে, আমি ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স, সেই এক্সের 25% কত হবে? আমরা জানি 25/100, সেটাই হবে কত বলেছে? সেটা হবে 75। এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 75 ইন্টু, তাহলে 100টা উপরে চলে যাবে, 25টা নিচে চলে আসবে। এই লাইনটাই আমি একবারে করেছি এইখানে। ক্লিয়ার? এবার বোঝা গেল? এটাকেও যদি ক্যালকুলেশন করি 300ই পাবো। তাহলে সঠিক উত্তর অপশন সি, 300। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। এই ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই পাবে, তার জন্য শেষ পর্যন্ত ক্লাসটি তোমাদের দেখতে হবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেব। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? বার্ষিক 10% সরল সুদে কত বছরে 500 টাকার সুদ 150 টাকা হবে? তাহলে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, অর্থাৎ সরল সুদ চ্যাপ্টার থেকে কোশ্চেন। তাহলে সরল সুদের ফর্মুলা কি? আমরা জানি আই ইকুয়াল টু ইন্টারেস্ট, আই ইকুয়াল টু PRT/100। পি কি? পি হচ্ছে আমার মূলধন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের হার, টি হচ্ছে সময় বছরে বাই 100, আই হচ্ছে সুদ কত। তাহলে এখানে সবগুলোই আমার দেওয়া আছে, আমি জাস্ট এখানে বসিয়ে দেব। আমার আয়ের ভ্যালু দেওয়া আছে কত? আই দেওয়া আছে 150। এটা ইকুয়াল হবে কি? 10% সরল সুদের 500 টাকা, তাহলে পি হচ্ছে 500 টাকা, সুদের হার কত? 10%, সময় আমি জানি না, টি লিখে রাখলাম, বাই ফর্মুলার 100। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 5 দিয়ে এটাকে কাটলে 3। এখান থেকে বলতে পারি টি ইকুয়াল টু হলো 3 বছর। কোথায় আছে? অপশন বিতে, 3 বছর। বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন। একটি ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে চললে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? ভালো করে কোশ্চেনটা নোটিস করো। এখানে কিমি/আওয়ার দেওয়া আছে, আর এখানে 5 সেকেন্ড বলে দিয়েছে, মিটারে দূরত্ব চেয়েছে। তাহলে অবশ্যই আমাকে কিমি থেকে কিমি/মিটারকে, সরি ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে আমাদের 5/12 দিয়ে, সরি 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। এই কিমি থেকে মিটারে যেতে গেলে আমাদের 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। এটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মিটার পার
সেকেন্ড। তাহলে আমরা কি করব, 72 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে স্পিড দেওয়া আছে, তাহলে স্পিড কত দেওয়া আছে, দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করলে 5/18, তাহলে 18 4 72, 5 4 20, এটা হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড। এটা স্পিড দেওয়া আছে, আমাকে টাইম বলে দিয়েছে কত, টাইম আমাকে বলে দিয়েছে কত 5 সেকেন্ড, কোনো ডাউট, টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড। বলেছে দূরত্ব কতটা যাবে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিড কত, স্পিড আমার 20, আর এখানে টাইম কত 5, তাহলে বলবো 100 মিটার। অর্থাৎ এই 72 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 সেকেন্ডে সে অপশন বি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। কত মিটার দূরত্ব অতিক্রম করবে, 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গড় বলেছে 15 এবং একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার গড় 15 বললে দুটি সংখ্যার সমষ্টি কত হবে? দুটি সংখ্যার গড় বলেছে 15, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কি হবে? সংখ্যা দুটির সমষ্টি আমি বলতে পারি গড় ইন্টু কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে গুণ করলে বলবো 30। সংখ্যা দুটির সমষ্টি 30, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 30, একটি যদি 10 হয় অপর সংখ্যা কত হবে? ওটাই তো চেয়েছি, অপর সংখ্যা কত হবে না, সমষ্টি থেকে আমি একটা সংখ্যা বিয়োগ করলেই পেয়ে যাব কত উত্তর, উত্তর হয়ে যাবে অপশন বি 20। 15টি সংখ্যার গড়, দুটি সংখ্যার গড় 15, তাহলে তাদের সমষ্টি কত হবে, 15 ইন্টু 2 করে 30, অপর একটি সংখ্যা দেওয়া আছে 10, তাহলে অপর সংখ্যা কি হবে, সমষ্টি থেকে একটা সংখ্যা বাদ দিলে পেয়ে যাব, সঠিক উত্তর হবে 20। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? নর্মাল কোশ্চেন দেওয়া আছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার হলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে কত, দৈর্ঘ্য 40, প্রস্থ 30, গুণ করলে হবে 1200 বর্গ মিটার, মিটারে আছে, আর এখানে দৈর্ঘ্য আর করলে ক্ষেত্রফল বর্গ হয়, তাহলে বর্গ মিটার কোথায় আছে, অপশন সিতে। ক্লিয়ার, সহজ প্রশ্ন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, একটি জিনিস 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? কিনি ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমি ডিনোট করব সিপি দিয়ে, সিপি মানে কি, কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। ক্লিয়ার। আর বিক্রয় মূল্যকে আমরা ডিনোট করব এসপি দিয়ে, যেটা হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। ক্লিয়ার। কি বলেছে, একটি জিনিস 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে লাভের হার কত, অর্থাৎ সিপি বলেছে, কস্ট প্রাইস বলেছে কত 800 টাকা, সে বিক্রি করছে কত টাকায়, সে বিক্রি করছে 1000 টাকায়, কত টাকা লাভ করছে বলো, 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে বলবো সে 200 টাকা লাভ করছে, মানে এই দুটো মাইনাস করে পাচ্ছি, 200 টাকা লাভ করছে। শতকরা লাভের হার বলেছে, সবসময় লাভের হার ক্রয় মূল্যের ওপর হয়, তাহলে লাভের হার কি হবে, 200 বাই ক্রয় মূল্য 800, আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100। এটাকে কাটাকুটি করো, দেখো কাটলাম, এখানে 8 দিয়ে কাটলে কত, 8 2 16, 8 5 40, সঠিক উত্তর 25%। কোথায় আছে, অপশন বিতে। যখন লাভের হার বা ক্ষতির হার বলবে সবসময় মনে রাখবে, লাভের হার বললে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর ক্ষতি বললে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। যদি কিছু না বলে দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে কোশ্চেনে দেয়, বলবে লাভের শতকরা হার বিক্রয় মূল্যের ওপরে কত, তখন আমি নিচে বিক্রয় মূল্যটা লিখবো, তাছাড়া আমি নিচে, আদারওয়াইজ আমি নিচে ক্রয় মূল্যই অ্যাপ্লাই করব। ক্লিয়ার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি A:B 2:3 হয়, B:C = 4:5 হয়, তবে A:C কত হবে? দারুণ প্রশ্ন, দুটো প্রসেস দেখাবো। এখানে কি বলেছে, AB আর BC, তাহলে কি কি দেওয়া আছে, A:B:C, এটা
এবি কত দেওয়া আছে, এবি দেওয়া আছে 2:3, বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে 4:5। আমি এইভাবে লিখবো। এবার কি করব, একটু পেনের কালিটা চেঞ্জ করে নিই। এবার কি করব, এখানে একটা আমি বড় লাইন টেনে দেবো। এবার বাংলায় যেমন লিখে এটাকে লিখবো, এইভাবে টেনে নিয়ে গিয়ে এইখানে, তারপরে এইখানে কি করব, এই দুটো গুণ করে এইখানে লিখবো, 4 2 8 গুণ করে এখানে 8। এই দুটো গুণ করে নেবো, আবার এই দুটো গুণ করলে পাবো 12:, আবার এইখান থেকে এটাকে গুণ করবো, এই যে এটা গুণ করলে পাবো 15। তাহলে 8 12 15 আমাকে চেয়েছে এসি কত, এ কত 8, সি কত 15। এই দুটো থেকে বলে দেবো উত্তর হবে অপশন বি 8:15। যেহেতু আমাকে চেয়েছে এসি কত, তাহলে বলে দেবো 8:15। এই একটা প্রসেস। আরেকটা সহজ প্রসেস দেখাই, সেটা কি বলেছে, A:B 2:3, B:C 4:5। বলেছে A:C কত, আচ্ছা আমরা লিখতে পারি কি A:C মানে A/C। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এটা লেখা যায় কি A/B ইন্টু B/C। দেখো তো এখানে A:B কে লিখলাম A/B ইন্টু B:C মানে B/C। দেখো তো B কেটে যাবে, তাহলে এখানে A/B কত দেওয়া ছিল আমার, A/B দেওয়া ছিল 2:3 মানে 2/3, আর এখানে B/C মানে কত 4/5। তাহলে এখানে বসাবো 4/5, গুণ করে দাও, লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে 4 2 8, 5 3 15। সঠিক উত্তর হবে 8/15। অর্থাৎ অনুপাতে লিখলে এটা পাবো 8:15। সেটা হচ্ছে আমার A:C। দুটো প্রসেস দেখালাম, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সহজ একটি প্রশ্ন। x+5 ইন্টু x-3 হলে বিকল্প অপশনগুলির মধ্যে কোনটি অ্যান্সার হবে? এগুলোকে তোমরা গুণ করেও করতে পারো, তা না হলে আমি বলবো এক্স এর ভ্যালু যে কোনো একটা মনে মনে ধরে নাও, 1 ধরে নাও। এক্স এর ভ্যালু তোমরা 1 ধরে নাও। এক্স এর ভ্যালু যদি 1 ধরে নাও, আমি ধরলাম x=1, সহজে আমার হয়ে যাবে। এক্স এর ভ্যালু আমি গুণ করেও করতে পারি। এক্স এর ভ্যালু যদি 1 হয়, এখানে যেহেতু নাম্বারগুলো কম আছে, তাহলে আর এখানে এক্স এর ভ্যালু 1 বসলে এটা আমার কত হবে, এটা হয়ে যাবে 5 একে 6, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টু এখানে 1 বসালে -2 মানে -2, গুণ করলে কত হবে -12। আমি এখানে এবার এক্স এর জায়গায় 1 বসিয়ে দেখে নেব কোনটাতে আমার -12 আসছে। তাহলে দেখো এখানে যদি 1 বসাই আর এখানে 1 বসে, তাহলে 2 একে 3, 3 - 15, সেটা কিন্তু -12। সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, আর আমি কোনো অপশনই চেক করব না। বোঝাতে পারলাম ট্রিক্সটা কি? এবার এটা ডিটেলস একটু দেখিয়ে দিই, ডিটেলসটা একটু দেখিয়ে দিই। আমি কি করব, এখানে বলে দেওয়া আছে x+5 ইন্টু x-3। আমরা ডিস্ট্রিবিউশন প্রপার্টি ইউজ করব, ঠিক আছে? মানে কি, এই এই টার্মের সাথে এটাকে গুণ করবো একবার, প্লাস দিয়ে এটার সাথে এটাকে একবার, তাহলে এক্স ইন্টু আমি লিখতে পারি, একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। তাহলে এটাকে লেখা যায় x-3, তারপর এটাকে গুণ করব, দেখো x² এটাকে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, তাহলে এটা -3x প্লাস 5 এর সাথে x, তাহলে কত হবে 5x, 5 - 3 কত হবে 15। এবার এখানে দেখো x², এটা থাকলো, এই দুটো কি লাইক টার্ম, দেখো এটাও 3x এটাও 5x, দুটোরই ভেরিয়েবল x, তাহলে এটা ক্যালকুলেশন করা যাবে। -3x প্লাস 5x কত হবে +2x, আর এখানে পড়ে আছে 15। এইভাবেও তোমরা করতে পারো, তখন উত্তর হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 5 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, 2 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? সহজেই হয়ে যাবে কোশ্চেনটি। তার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি m1 ইন্টু d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। m1 কি, m1 মানে লোক সংখ্যা, d1 মানে দিন সংখ্যা, এখানেও m2 মানে লোক সংখ্যা, d2 মানে দিন সংখ্যা, w1 আর w2 কি কাজ, এখানে একই কাজ বলেছে, তাই এই কোশ্চেনটাতে w1 ইকুয়াল টু w2, এটা 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে এখান থেকে উড়িয়ে দিলাম। এবার বসিয়ে দাও ভ্যালুগুলো, দেখো তাহলে এই দুটো আমার আর কাজে লাগবে না, এই w1 w2 যেহেতু দুটো 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসা m1 5 জন লোক 10 দিনে কাজটা করে, তাহলে বলেছে 2 জন লোক ওই কাজটা কত দিনে করবে, মানে d2 কত, দেখো 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে ওই একই কাজ d2 অর্থাৎ কত দিনে করবে, 2 জন লোকে 25 দিনে করবে। কোথায় উত্তর আছে? অপশন বি তে। ক্লিয়ার? নেক্সট 10 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার পরিধি কত?
একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার পরিধি কত? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আমি আর দিয়ে ডিনোট করলাম 7, আর পায়ের ভ্যালু দেওয়া আছে 22/7। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি কি হবে? সূত্র হচ্ছে 2πr। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। 2 পায়ের ভ্যালু কত? 22/7 বলেই দেওয়া আছে, না হলেও আমরা বসাবো 22/7। আর আর এর ভ্যালু কত? 7। দেখো 7 7 কেটে যাবে, তাহলে সঠিক উত্তর হবে 44 সেমি। কোথায় আছে উত্তর? অপশন বি তে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? শুধু মনে রাখতে হবে কি, বৃত্তের পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2πr। জাস্ট এইটুকু আমাদের মনে রাখতে হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে 0.04 এর বর্গমূল কত? 0.04 এর বর্গমূল কত? মানে √0.04, এটা আমাকে বলেছে। এটাকে সহজেই আমরা অ্যান্সার করে দিতে পারি, 0.2 হবে, কিন্তু আমরা একটু ডিটেলস দেখে নেব। এটাকে যদি করি 0.04, আমি দশমিকটাকে ওঠাবো, তাহলে লিখতে পারি 4/100। কিভাবে? দশমিকের পরে ডান দিকে যটা সংখ্যা থাকবে, নিচে একের পরে ততগুলো শূন্য বসাতে হবে। তাহলে এবার দেখো, এটাকে আমি লিখতে পারি √4/√100 লেখা যায় আলাদা করে। তাহলে এখানে √4 মানে কত? 2, আর √10 মানে 100 মানে 10। তাহলে এই দুটোকে যদি ভাগ করি পাবো 0.2। সঠিক উত্তর অপশন এ। যারা দেখে করতে পারবে ভালো, যদি না পারো এইভাবে তোমরা করতে পারো, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। এই ক্লাসগুলো কোশ্চেনগুলো দেখে তোমাদের অনেকে সহজ মনে হতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলো, এই টাইপগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে খুব হেল্প করবে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করছি। 12 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখে নাও। একটি অংশীদারি ব্যবসায় এ এবং বি যথাক্রমে 3000 ও 4000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 1400 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? কি বলেছে? এ এবং বি দুজন ব্যবসায়ী। এ কত টাকা দিয়েছে ব্যবসাতে? এ দিয়েছে 3000 টাকা। বি কত টাকা দিয়েছে? বি দিয়েছে 4000 টাকা। এদের মূলধনের অনুপাতটা কত হবে? 3000:4000। সেখান থেকে আমরা বলতে পারি এটা 3:4 হবে। এবার দেখো, দুজনেই একই সময়ের জন্য বছরের শেষ, অর্থাৎ দুজনেই 1 বছর করে টাকাটা রেখেছে। তাহলে দুজনে 1 বছর করে যদি টাকাটা রাখে, দুজনের লাভ কত হবে? অর্থাৎ কতটা মূলধনটা বেড়ে হবে? না, দুজনেই 12 গুণ করলে এখানে যেটা আমার মূলধনের অনুপাত, সেটাই আমার হয়ে যাবে লাভের অনুপাত। তাহলে এটা যদি মূলধন হয়, লাভের অনুপাত, এটাকে বললাম মূলধন। লাভের অনুপাতটাও আমার কিন্তু 3:4 হবে, কারণ দুজনেরই 1 বছর করে টাকাটা ব্যবসায় লাগানো আছে। তাহলে লাভ একজনের 3 টাকা, একজনের 4 টাকা হলে মোট লাভ কত? মোট লাভ বলে দেবো 7 টাকা। মোট লাভ 7 টাকা। তাহলে বলেছে এ কত টাকা পাবে? মোট লাভ 7 টাকা। 7 না, বলেছে মোট লাভ কত? 1400 টাকা। এই 7-এর ভ্যালুই বলেছে কত? 1400 টাকা। 7 সমান 1400 হলে 1 সমান কত হবে? 7 দিয়ে ভাগ করলে বলবো 200 টাকা। তাহলে একের ভ্যালু 200 হলে বলেছে এ কত টাকা পাবে? এ এখানে কত টাকা লাভ করেছে? এ এখানে 3 টাকা। তাহলে একের ভ্যালু যদি 200 হয়, 3-এর ভ্যালু কত হবে? ইন্টু 200 করে বলবো 600 টাকা। এ কত টাকা লাভ পাবে? সঠিক উত্তর অপশন এ, 600 টাকা লাভ পাবে। এ 600 টাকা লাভ পাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নাও। আচ্ছা, তার আগে বলে দিই, এই কোশ্চেনটাতে যদি তোমাকে বি চেয়ে থাকে, তাহলে বি এরও আমি করতে পারবো। একের ভ্যালু যদি 200 হয়, বি কত টাকা লাভ করে? 4 টাকা। তাহলে ইন্টু 200 করে বলতে পারি বি লাভ করে 800 টাকা। দেখো, এই 800 আর এই 600 যদি যোগ করে দেই, তাহলে কিন্তু 1400 টাকা টোটাল যে লাভ, সেটা পেয়ে যাব। এটা যদি দেখে নিতে পারো ক্রস চেক করে, যদি এখানে একই আসে দুটো প্লাস করে, তাহলে বুঝে যাবে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখে নাও। যদি x² - 9 = 0 হয়, তবে x এর মান কত? x² - 9 = 0। x এর ভ্যালু কত হবে? না, এখান থেকে বলতে পারি x²। 9টাকে এইদিকে নিয়ে যেতে পারি, আমরা বলছি 9কে এইদিকে নিয়ে যেতে পারি, কিন্তু এটা করা যায় না। আমরা এগুলো করে ফেলি, এর আগের স্টেপ কিন্তু আমরা ছেড়ে দেই। অন্য কোনো ক্লাসে আমরা সেগুলো ডিসকাস করব। যেহেতু পরীক্ষা সামনে, তাই আমরা জাস্ট প্রসেসটা দেখে নেব। 9টাকে এইদিকে নিয়ে গেলাম। এবার দেখো, এখান থেকে আমি বলতে পারি x = কি হবে? +-√9। দেওয়ার পর এখান থেকে x = বলতে পারি +-3। কোথায় আছে? অপশন সি তে। বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন।
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? এই সংখ্যাটা কিন্তু খুব ভ্যারি করে। 5 অবশিষ্ট থাকে, যখন 5 অবশিষ্ট থাকবে বলবে শেষে গিয়ে এই 5টা আমাকে যোগ করতে হবে, এটুকু শুধু মনে রাখবো। জাস্ট প্রসেসগুলো দেখে নাও, জাস্ট এই ক্লাসগুলো পরীক্ষার আগে যদি তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু পুরো ঝালানো হয়ে যাবে এতদিন যা প্র্যাকটিস করেছো। বলেছে 12, 15, 20 দ্বারা ভাগ করব কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করে পাবো? তার জন্য আমাদের এই 12, 15 আর 20 লসাগু করতে হবে। কি করতে হবে? এই সংখ্যাগুলোর আমার লসাগু করতে হবে। এই লসাগু করলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব, যেটাই 12, 15, 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12, 15, 20 লসাগু কত? 12, 15, 20 লসাগু আমরা মুখে মুখেই করতে পারি, লসাগু হবে 60। কিন্তু একটা ট্রিক্স তোমাদের বলি, যদি বড় সংখ্যা থাকে, কি না এই 12 সর্বোচ্চ, দেখো এই 12-র মধ্যে কি আছে? 2 এর ঘাত কত? এর মধ্যে 2 আছে। বারো, 15, 20 আমরা লসাগু করব। 12, 15, 20 লসাগু করলে কত পাবো? আমরা লসাগু করলে 60 পাবো। দেখো অপশনে কিন্তু 60 আছে, কেউ 60 কিন্তু দাগিয়ে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তোমাকে এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, সেই 5টা তোমাকে যোগ করতে হবে। তাহলে 65। দেখো এই 65 সংখ্যাটাকে যদি 12 দিয়ে ভাগ করো 5 অবশিষ্ট পাবে, 15 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট পাবে, 20 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট পাবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 65। বোঝাতে পারলাম? পরবর্তী প্রশ্ন দেখে নাও, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত হবে? তার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা সেই সব সংখ্যাকেই বলা হয় যেই সংখ্যাগুলোকে 1 এবং সেই নিজে দ্বারাই ভাগ করা যায়। মৌলিক সংখ্যা সেগুলোই যেই সংখ্যাগুলোকে আমরা 1 এবং সেই নিজের সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ নিজে নিজেই ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি সেগুলো আমাদের জানতে হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। টোটাল 8টা মৌলিক সংখ্যা আমরা পাবো। এবার এগুলোর যোগ করব, এগুলো যোগ করলে আমরা কত পাবো? এগুলো যদি আমরা যোগ করি সব, আমরা পাবো 77। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সহজে কিভাবে যোগ করা যাবে এগুলোকে? সহজে যোগ করার জন্য তোমরা পেয়ার পেয়ার করে নিয়ে নেবে। কিভাবে? দেখো এখানে এই দুটো নিয়ে নিলে যোগ করে দেখো 30 হবে। আচ্ছা এই 11, এই 19 নিয়ে নাও, যোগ করে দেখো 30 হবে। এখানে 7 আর এখানে 3 নিয়ে নাও, কত হবে? 10, আর 5 আর 2 7, যোগ করলে পেয়ে যাবে 77। সহজেই তোমরা এগুলোকে যোগ করে নিতে পারবে। সঠিক উত্তর অপশন বি, 77। নেক্সট প্রশ্ন দেখে নাও, 16 নম্বর প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে তার উচ্চতা কত? একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তার উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তার উচ্চতার সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র না √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। তাহলে এখানে আবার বসাও, উচ্চতা বলেছে, তাহলে √3/2, বাহু কত দেওয়া আছে? 4। তাহলে এটা দেখো 2 দিয়ে কেটে যাবে, পাবো 2√3। কোথায় আছে? অপশন এ তে, 2√3 সেমি। বুঝতে পারলাম? অবশ্যই এই ফর্মুলাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমালে তাদের খরচ অপরিবর্তিত থাকবে? চিনির দাম বেড়েছে, কিন্তু আমি ধরো 100 টাকা দিয়ে চিনি কিনতাম, আমি 100 টাকাই খরচ করব। চিনির দাম যদি 120 হয়ে যায়, তাও আমি 100 টাকাই খরচ করব, কিন্তু তাহলে কি চিনির পরিমাণ কম পাবো। তাহলে কত পরিমাণ চিনি আমাকে কমাতে হবে সেটা এখানে চেয়েছে। তাহলে এটাকে সহজে কিভাবে করব? সহজে এখানে করা যাবে, এখানে লেখো
পাস্ট আগের প্রাইস আর প্রেজেন্ট করো। ক্লিয়ার? 20% বৃদ্ধি পেয়েছে, 20%কে আমরা আগে ভগ্নাংশে কনভার্ট করে নেব। 20% মানে লিখতে পারি 20/100, তাহলে সেখান থেকে বলতে পারি এটা হবে 1/5। তাহলে দেখো আগে 5 টাকা দাম ছিল, 20% বৃদ্ধি পায় দাম হয়েছে 6 টাকা। এটা কি দাম? এবার কি পরিমাণ? আমরা মনে রাখবো দামের সাথে পরিমাণের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা উল্টে যাবে। তাহলে পরিমাণ এখানে হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 5। দেখো তো আগে 6 কেজি যদি চিনি ইউজ করতো ওই দামে, এখন ইউজ করছে 5 কেজি, তাহলে কতটা কমেছে? 1 কমেছে। কততে? 6-এ। পার্সেন্টেজের জন্য ইন্টু 100। এটাকে যদি ক্যালকুলেশন করো কত পাবে? এখানে কাটো 2 3 6, 50, 16.2-3%। কোথায় আছে? অপশন সি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 16.2-3। ক্লিয়ার? নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখে নাও। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এখানে লিখলাম ফাদার, এখানে লিখলাম সন। প্রেজেন্টে কি বলেছে? প্রেজেন্ট এজ বলেছে পুত্রের বয়স যদি এক্স হয়, পিতার বয়স হবে 4x। ক্লিয়ার? 5 বছর পর, তাহলে 5 বছর পরে কত বয়স হবে? 5 বছর পর। বর্তমান বয়স যদি পিতার 4x হয়, 5 বছর পরে কত হবে? 4x প্লাস 5। সনের বয়স কত হবে? x প্লাস 5, এরও তো 5 করে বাড়বে। তখন কি বলেছে? তখন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ এই যে পিতার বয়স এটা হবে এই যে 4x প্লাস 5, এটা হবে পুত্রের বয়সে 3 গুণ। বুঝতে পারলাম? এবার এটাকে সমাধান করো। এটাকে সমাধান করলে কি পাবো? দেখো এখানে 4x, এই 3x এদিকে চলে আসবে, তাহলে এখানে 3 5 15, ওই 5 ওদিকে চলে যাবে। তাহলে এখান থেকে কত পাবো? x ইকুয়াল টু পাবো 10। x এর ভ্যালু 10 হলে বলেছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত ধরেছিলাম? x, এটাই তো আমার 10 বেরিয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 10 বছর। যদি পিতার বর্তমান বয়স চাইতো তাহলে এখানে গুণ করে দিতাম, হয়ে যেত 40। যদি বলতো 5 বছর পরে পিতার বয়স কত হবে, তাহলে 40 প্লাস 5 45, পুত্রের বয়স x প্লাস 5 অর্থাৎ 15। বুঝতে পারলাম? নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ 8 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ যদি অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে নৌকার গতিবেগ আমরা কিভাবে পাবো? তার জন্য একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। নৌকার গতিবেগ সমান অনুকূল প্লাস প্রতিকূল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অর্থাৎ অনুকূলে গতিবেগ কত? 12, প্রতিকূলে গতিবেগ কত? 8, বাই 2 করলে কত হবে? 20, 10 কিমি পার ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। যদি স্রোতের গতিবেগ চাইতো তখন সেটা হয়ে যেত অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। যদি স্রোত চাইতো তাহলে হয়ে যেত অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত থেকে আমার চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস একটা ক্লাস ইউটিউবে করা আছে। ওই একটা ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এই নৌকা স্রোত থেকে যাই কোশ্চেন পড়ুক, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন পড়ে, তোমরা সহজেই সেটাকে করে আসতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিভাবে করছি দেখে নাও। দেখে নেবে এই যে প্রথমে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে সেই সংখ্যাটাকে দ্বিতীয় যে সংখ্যাটা দিয়ে ভাগ করার কথা বলবে সেই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা দেখবে। এই যে 119, এই 119কে কিন্তু আমি 17 দিয়ে ভাগ করতে পারি। কত পাবো? 7।
মানে ভাগফল আসছে, ভাগশেষ আসছে না, তাহলে আমার 119কে কিন্তু 17 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা আগে আমি চেক করে নেব। ভাগ করা যাবেই, 100% যাবে। যদি এটা ভাগ করা গেল, ভাগ তো করা যাবেই, তাহলে ভাগ করা যাচ্ছে, ভাগশেষ এখানে 19, তাহলে কি করব না এই 19 থেকে এই 17 বিয়োগ করে দেব, এই 19 থেকে, বা এই 19কে আমি 17 দিয়ে ভাগ করব, এই 19কে আমি 17 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখো, 17কে 17 পড়ে থাকছে 2, ভাগশেষ কত? ভাগশেষ পড়ে থাকছে অপশানে 2। বোঝাতে পারলাম? কি বলেছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। যেই সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে যদি দ্বিতীয় যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে যদি ভাগ যায়, অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটাকে যদি দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে যেটা ভাগশেষ থাকবে সেই সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাবো সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু বলেছে 192 এবং গসাগু বলেছে 16, একটি সংখ্যা 64 হলে অপর সংখ্যা কত? এর একটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো গুণফল কি, একটি সংখ্যা আমার দেওয়া আছে কত? 64, অপর সংখ্যাটা আমি জানি না, সেটাকে লিখলাম এক্স। লসাগু কত দেওয়া আছে? 192, গসাগু কত দেওয়া আছে? 16। এবার এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করব, তাহলে এক্স ইকুয়াল টু কি করতে পারি, 192 ইন্টু 16, 64টা এখানে চলে আসবে, তাহলে 16 4 64, এটাকে কেটে যাবে কত, 4 4 16, 4 8 32, অর্থাৎ পেয়ে যাব 48। দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে অপশন বি 48। তাহলে দুটি সংখ্যা, একটা 64, একটা 48, এদের লসাগু করলে পাবো 192, আবার গসাগু করলে পাবো 16। তো তোমাদের মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটি আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? সমস্ত টাইপ কভার করবো, একদম পরীক্ষায় আসে যে যে টাইপের কোশ্চেন সব টাইপ আমরা কভার করব। 22 নম্বর প্রশ্ন দেখে নাও, 500 টাকার 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 500 টাকার 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে আমরা সেটা দিয়েও করতে পারি, আগে আমরা সেটা দিয়ে করে দেখি। আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন থাকলে 5000 টাকা 2 বছরে 10% হারে, তাহলে এখানে লিখবো 5000 টাকা মূলধন, কত? 10% হারে চক্রবৃদ্ধি হচ্ছে, তার মানে 110 বাই 100, একবার 2 বছর বলেছে, এটাকে আবার করব 110 বাই 100। এইভাবেও আমরা করতে পারি। দেখো এই দুটো জিরো এখানে কাটলো, এই জিরো এখানে এখানে কাটলাম, 11 11 হয় 121 ইন্টু 5 করলে পাবো 12 5 60, 5 12 দিয়ে 10, এটা 6500 বলেছে। সুদ কত? তাহলে এখান থেকে আমি মূলধনটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে কত পাবো? 1050 টাকা। সঠিক উত্তর অপশন বি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার এটা শর্ট ট্রিক্সটা একটু দেখিয়ে দিই। একটা প্রসেস হচ্ছে, তার নাম ট্রি মেথড। ট্রি মেথডে কিভাবে করব, এখানে দেখে নাও, যত পার্সেন্ট হারে বলবে সেটাকে আগে ভগ্নাংশে প্রকাশ করব। 10% মানে আমরা লিখতে পারি 1/10, 10 বাই 100 করলে পাবো 1/10। এবার এই যে নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে যত বছর বলবে তার পাওয়ারে বসিয়ে দেবো, তাহলে 10, অর্থাৎ 2 বছর বলেছে, এটাকে আমি 10-এর স্কোয়ার করে দেবো, তাহলে এখানে কত হবে? 10-এর স্কোয়ার করলে পাবো 100। এবার 2 বছর বলেছে, দুভাগে ভাগ করব। কি, এই যে 1/10, এই 100কে এখানে একবার এটাকে গুণ করব 1/10 দিয়ে, এটাকে একবার গুণ করব 1/10 দিয়ে, এটা গুণ করলে দেখো 100কে 1/10 দিয়ে করলে পাবো 10, এখানে পাবো 10। 2 বছর বলেছে, আরেকটা লাইন আমি নিচে নামবো, এটাকেও আবার আমি 1/10 দিয়ে গুণ করব, পাবো 1। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার আমি এখানে কি করব, আমাকে কি বলেছে, সুদ কত, এখানে সুদ কত আমাকে বলেছে, তাহলে সুদ কোনটা হয়ে যাবে? সুদ হয়ে যাবে আমার এইটা, এইটুকু পার্টটা, অর্থাৎ 10 প্লাস 10, 10 প্লাস 10 প্লাস 1 সমান 21, এটা হচ্ছে আমার সুদ। মূলধন আমি এখানে ধরেছি কত? 100, 100 না, মূলধন আমাকে বলেছে কত? 500, সরি 5000, তাহলে কত গুণ করলে এটা পাই? এটা পাই এখানে 50 গুণ করলে, তাই তো? তাহলে 50 গুণ করলে, একের যদি 50 হয় তাহলে 21 কত হবে? 50 গুণ করলে পাবো
1050 টাকা। সঠিক উত্তর হবে অপশন বি 1050। আমি বলবো এই কোশ্চেনটাকে তোমরা এইভাবে করবে। ক্লিয়ার? দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে করবে। এটা প্রসেস 1, এটা প্রসেস 2। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা উত্তর করার চেষ্টা করো। 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তবে গড় 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত হবে? 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তবে গড় 1 বছর বেড়ে যাবে, শিক্ষকের বয়স কত? তাহলে 20 জনের মোট বয়স কত আমরা বলতে পারি? 20 গুণিত 12 সমান বলতে পারি 240। আচ্ছা, এবার কি বলেছে? একজন যোগ হয়েছে, একজন যোগ হলে এখন সংখ্যাটা কত? এখন সংখ্যাটা 21। তাহলে গড় কি বলেছে? 1 বছর বাড়বে, তাহলে 1 বছর বাড়লো হলো 13। তাহলে এটা কত হবে? 13 কে 13 3 হাতে 1, 26 একে 27, 273 ছিল 240, একজন যোগ হতে হয়েছে 273। কতটা বেড়েছে? বেড়েছে বলবো 33 বেড়েছে। তাহলে এই 33টাই হয়ে যাবে শিক্ষকের গড়, শিক্ষকের বয়স। ক্লিয়ার? সঠিক উত্তর অপশন সি 33 বছর। এই কোশ্চেনটাকে এক লাইনেও করা যায়, সেটাও একটু দেখিয়ে দিই। 20 জন ছাত্রের গড় বয়স 12 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তবে গড় বয়স 1 বাড়ে। তাহলে এখানে কি করবো? এই যে 20 জন প্লাস 12 বছর গড় 1 বছর বেড়েছে, যোগ করলে হবে 13, এই দুটোকে যোগ করে দাও, দেখো হয়ে যাবে 33 বছর। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের কর্ণ 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত? তাহলে এটা করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে কর্ণ কোনটা বলে, না এই কর্ণ থেকে এই কর্নারে। বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, এই কর্ণের সূত্র হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2। তাহলে এখানে এবার ভ্যালুগুলো বসাবো। দেখো কর্ণ 10 দেওয়া আছে, বাহু এখানে কত? বাহু জানি না, আর √2। তাহলে এখান থেকে আমি বাহু বলতে পারি কত হবে? বাহু হয়ে যাবে 10/√2। এই 10/√2 হচ্ছে বাহু। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে ক্ষেত্রফল হবে বাহু তার হোল স্কোয়ার, এই যে ক্ষেত্রফল। তাহলে এখানে বাহু কত? বাহু আমরা পেয়েছি 10/√2 তার হোল স্কোয়ার করলে দেখো এখানে পাবো 100 বাই কত 2 সমান সমান এখানে পাবো 50। সঠিক উত্তর অপশন বি 50 বর্গ সেমি। বুঝাতে পারলাম? আজকের 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন। যদি 3x প্লাস 2y সমান 12 হয় এবং 2x প্লাস 3y সমান 13 হয় তবে x প্লাস y এর মান কত হবে? এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে এক্স প্লাস ওয়াই বলেছে, কিচ্ছু না, দুটো ইকুয়েশনকে আমি যোগ করে দেবো। দেখো এখানে 3x প্লাস 2y সমান বলেছে 12, 2x প্লাস 3y সমান বলেছে 13। এই দুটো সংখ্যাকে যদি আমি যোগ করে দেই কি পাবো? দেখো এখানে পাবো 5x প্লাস এখানে পাবো 5x প্লাস এখানে পাবো 25। 5 কমন নিলে, এটা x হবে y, 5 কমন নিলে x প্লাস ওয়াই, এই দিকের 5টা চলে যাবে এখানে ভাগ করতে। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই হয়ে যাবে 5। এটাই তো আমাকে চেয়েছে, x প্লাস ওয়াই এর ভ্যালু কোথায় আছে? অপশন বি। এই ছিল আজকের ক্লাসের তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের এই 25টি কোশ্চেনের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যার স্কোর বেশি হবে তাদের নাম আমি পরের ক্লাসে নেব। 25-এর মধ্যে কে কত পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। একটু রুটিনটা তোমাদের বলে দিই, তার আগে বলে দিই তোমরা অবশ্যই এই ক্লাসের পিডিএফ গুলো পেতে হলে তোমাদের আসতে হবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমরা কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফ পাবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। আর তার জন্য অবশ্যই তোমাদের এই ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, তা নাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন ক্লাসের পাবে না।
এই ডব্লিউপির ওপরে ক্লাস আমরা প্রত্যেক রবিবার নিয়ে আসবো। প্রত্যেক রবিবার একটু রুটিনটা তোমরা দেখে নাও। প্রত্যেক রবিবার ক্লাসটা আমরা নিয়ে আসবো। সকাল 8টা থেকে শুরু হবে। সকাল 8টায় আমাদের থাকবে জিকের ক্লাস, যেখানে 25টি প্রশ্ন থাকবে। জিকের ক্লাসে কত, পুরো পরীক্ষায় যেমন প্রশ্ন 25টি। 12টার সময় আমাদের হবে রিজনিং এর ক্লাস। ক্লিয়ার? এখানেও থাকছে 25টি প্রশ্ন। তারপর হচ্ছে বিকেল 4টেই ক্লাস, যেমন ম্যাথ আজকে হচ্ছে, ম্যাথ থাকছে, এখানেও থাকবে 25টি প্রশ্ন। টোটাল কত, 75। আর 8টার সময় থাকবে, সন্ধ্যা 8টায়, ইংলিশের 10টি প্রশ্ন। ইংলিশ টোটাল দেখো 85টি প্রশ্ন। একদম পরীক্ষায় যেমন। ফুল মক টেস্ট আমরা আপাতত 6টি, যেহেতু পরীক্ষার ডেট 30 তারিখ, তাই আমরা 6টি সেট তোমাদের সামনে নিয়ে আসবো একদম ফ্রি অফ কস্টে, ফুল ডিটেলস অ্যানালিসিস ইউটিউব ক্লাসে। আর তোমরা যদি চাও, তোমাদের প্র্যাকটিস কতটা হয়েছে, প্র্যাকটিস করতে চাও, তোমাদের প্রস্তুতিকে মজবুত আরও করতে চাইলে, আমাদের পেড মক টেস্ট তোমরা পারচেস করতে পারো, যেটার মূল্য আমরা রেখেছি মাত্র 99 টাকা, যেখানে তোমরা 20টি প্লাস ফুল মক টেস্ট পাবে এই ডব্লিউপি কনস্টেবলের ওপর। তার জন্য তোমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম ক্যান মুকুট অ্যাপ, প্লে স্টোর থেকে। GYANMUKUT এই অ্যাপ, এটা তোমরা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবে, সেটা ইনস্টল করবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু ইনস্টল করে নিতে পারো। গিয়ে ওখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেই তোমরা দেখতে পাবে পুলিশের মক টেস্টের, সেটা তোমরা পারচেস করে নেবে। এই পুলিশের পাশাপাশি আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মক টেস্ট চলছে, যেটার মূল্য 147 টাকায় তোমরা 240টি মক টেস্ট পাবে, যেখানে 30টি গ্রুপ সির ফুল মক টেস্ট, 30টি গ্রুপ ডির ফুল মক টেস্ট, এবং চ্যাপ্টার সেকশন ওয়াইজ থাকছে এবং টপিক ওয়াইজ পাবে। অবশ্যই তোমরা ওগুলো দেখে নিতে পারো, ফ্রি মক টেস্টও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে তারপর পারচেস করো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 বা 8777498157 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। থ্যাংক ইউ।